নমস্কার, আপনারা দেখছেন এই সময় অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। গত 7ই এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা মঞ্চের যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী ছিলেন তাদের ডাকে গেলেন। মূলত সেদিন ছিল যে রাজ্য সরকার কিভাবে এই চাকরিহারাদের পাশে থাকবে, এ নিয়ে রাজ্য সরকার কি ভাবছে এটা জানার জন্য মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সাড়া দিয়ে চলে যান। মুখ্যমন্ত্রী সেদিন খুব স্পষ্টভাবে বলেন যে যারা যোগ্য তাদের পাশে সরকার রয়েছে এবং তার জন্য কি কি করা হবে সবটাই তিনি বলেন এবং সেই অনুযায়ী কাজ এগিয়েছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এমএ পিটিশন করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত অর্থাৎ আগামী 8-9 মাস তারা চাকরিতে বহাল থাকবেন। শুধুমাত্র যোগ্য শিক্ষকরা, অশিক্ষক কর্মচারী বা অযোগ্য বা টেন্টেড ক্যান্ডিডেট যারা তারা বাদ দিয়ে সবাই চাকরিতে বহাল থাকছেন আপাতত। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা অযোগ্য অর্থাৎ যাদেরকে অযোগ্য না বলে টেন্টেড ক্যান্ডিডেট বলা হচ্ছে। টেন্টেড মানে যার আবিধানিক অর্থ বাংলায় দাগী বা অপরাধী, যারা বিভিন্নভাবে চাকরি পেয়েছেন, ওএমআর শিট কেলেঙ্কারি করে, সাদা খাতা জমা দিয়ে, টাকার বিনিময়ে, নানাভাবে এরকম প্রায় 17-18টি পদ্ধতির কথা বলা আছে। তাদের বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেন যে যোগ্যদেরটা হয়ে গেলে অযোগ্যদের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। কিভাবে খতিয়ে দেখবেন? তিনি বলেন যে এই অযোগ্যদের মধ্যে যদি সত্যি পরীক্ষা করে দেখা যায় তারা অযোগ্য, তাহলে আর তার কিছু করার থাকবে না, এই ডিপার্টমেন্টে চাকরি দেওয়া সম্ভব হবে না। কিন্তু তার মধ্যে যদি ঝাড়াই বাছাই করে দেখা যায় যে কেউ যোগ্য বেরোচ্ছে, তাহলে তার জন্য আইনিভাবে তারা রিভিউ পিটিশনে যাবেন বা ইত্যাদি করবেন। সেদিন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, কিন্তু তারপরে আমরা দেখি যে অযোগ্যরাও কিন্তু একরকম আন্দোলন, ধর্ণা, প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, তাদেরও চাকরি চাই। কিন্তু বিষয়টা ঠিক কি? অভিযোগটা কি ছিল? অভিযোগ ছিল টাকার বিনিময়ে সরকারি চাকরি পেয়েছেন শিক্ষক, অশিক্ষক কর্মচারী হয়েছেন কিছু মানুষ। সেই সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় একেবারে সিবিআইয়ের দেওয়া যে তথ্য তাতে প্রায় 8,000, আর এসএসসির দেওয়া যে তথ্য আদালতে যা জমা পড়েছে, এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একটি সরকারি সংস্থা, তারা যে জানিয়েছিল প্রায় 6,700 সামথিং, 6,276 জন। এগুলো একেবারে বেআইনি এবং এসএসসি আদালতে দাবি করেছে এরা টেন্টেড, মানে এরা দাগী, এরা নানা অবৈধ উপায়ে চাকরি পেয়েছে, এদের কেউ রেকমেন্ড করেনি, এসএসসি রেকমেন্ড করেনি, এরা চাকরি পেয়েছে অবৈধ উপায়ে। এখন প্রশ্ন হচ্ছে, বিরোধীরা প্রশ্ন তুলছেন এদেরকে রাখার জন্য সরকারের এত উদ্যোগ কেন? কেন সরকার এদের সঙ্গে এত বৈঠক করতে যাচ্ছে? কি প্রয়োজন? সরকার বলছে এরা যে অযোগ্যই সেটা একটু খতিয়ে দেখা, তার মধ্যে কোনো যোগ্য রয়ে যাচ্ছে না তো। দেখুন, নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি যাওয়া প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যোগ্যদের ঠিক হলে বাকিদেরটা দেখবেন। সঙ্গে ও বলেছিলেন কেন তাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি প্রমাণ আছে সেটাও তিনি দেখবেন। তিনি কারো চাকরি যাবার পক্ষে নন, চাকরি দেওয়ার পক্ষে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম।
সেই মতোই এসএসসি ভবনের সামনে বিক্ষোভরত ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের 6 প্রতিনিধির সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী। এরা মূলত এসএসসি দ্বারা চিহ্নিত টেন্ডেড বা দাগি চাকরিহারা। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে তারা জানান শিক্ষামন্ত্রী আইন মোতাবেক বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আশ্বস্ত বলতে আমাদের যেহেতু সাব জুডিশিয়ারি ম্যাটার এখনো চলছে বলবো, কারণ রিভিউয়ে যাবে সমস্ত পক্ষই বলে দিয়েছেন এবং ওনারা এই যে পদক্ষেপ নিয়েছেন 17 তারিখের যে মডিফিকেশন এমএ ফাইলের এগেনস্টে, তো সেই জন্য বলছেন যে আইনি জটিলতাকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা লিগ্যাল সেলের উপর ভিত্তি করে কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আমরাও যেহেতু আমাদের আইনি ভিত্তির উপর ভিত্তি করে আমরা স্কুলে ফিরে যেতে চাই, তাই ওনারা বলছেন আমাদেরকে আরো কিছুটা সময় দিতে হবে। ওনাদের যে লিগ্যাল সেল আছে আমরা যে পয়েন্টগুলো দাবি জানিয়েছি আরো ওনারা পুনরায় পর্যালোচনা করবেন। 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেছিলেন তার নামে কুৎসা করা হচ্ছে, অথচ তিনি কিছুই জানতেন না। আমরা অলওয়েজ চাই, কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে, বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেব। যারা বলছেন, আমি একটা কথা আপনাদের বলি, তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব। তার কারণ কদিন ধরে আমাকে প্রচন্ড ভাবে যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি। যদিও বিরোধীদের দাবি এসএসসি ও সিবিআই যাদের টেন্ডেড বা দাগি বলে চিহ্নিত করেছে আদালত, তাদের সঙ্গে কি কথা থাকতে পারে রাজ্যের? অভিযোগ, তাহলে কি টাকার বিনিময়ে চাকরি পাওয়া অযোগ্যদের পাশেও আছে সরকার? পয়সা নিয়ে যাদের কাছ থেকে চাকরি দিয়েছে তাদের উল্টে পয়সা ফেরত দিতে হবে, পুরো মাইনে ফেরত দিতে হবে, তারা এখন ছেড়ে দেবে নাকি? তাহলে পাকে পড়েছেন। মুখ্যমন্ত্রী চিনলেন কি করে কারা যোগ্য অযোগ্য? চিনেই যখন গেছেন একবার কোর্টে গিয়ে বলে দিন, সমস্যার সমাধান হয়ে যায়, যোগ্যরা চাকরি ফেরত পায়, স্কুল তার নিজস্ব ছন্দে ফেরে। এটাই তো আমরা বলছি যে একমাত্র মুখ্যমন্ত্রী পারেন যে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করতে। 3 বছর ধরে তো করলেন না, এখন এসব তামাশা তৈরি করার নাম কি? যদিও বিরোধীদের দাবি মানতে নারাজ তৃণমূল। সমস্ত দিক থেকেই জটটা খোলার চেষ্টা হচ্ছে, ফলে কেউ যদি কোনো কথা বলতে চান তাদের যুক্তিগুলো শুনতে তো আপত্তি নেই, বাকি যেটা হবে সেটা তো আইন মেনে হবে। শুক্রবার 2রা মে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের 3য় টার্মের 4র্থ বর্ষপূর্তি। তৃণমূলের সোশ্যাল সাইটে উন্নয়নে এগিয়ে যাওয়ার কথা প্রচার করছে। পাল্টা বিজেপির পোস্ট গণতন্ত্রের কালো দিন। আর সেদিনই চিহ্নিত দাগিদের চাকরিহারাদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সুদীপ্ত বাবুকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী। সন্দীপাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র এবং আইনজীবী। সুপ্রিয়কে স্বাগত জানাই। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক অনিন্দ্য সিংহ রায়। অনিন্দ্য দাকেও স্বাগত। আমি প্রথমেই চলে যাব সুদীপ্ত দাশগুপ্তর কাছে, কারণ সুদীপ্ত দা আমাদের এই অনুষ্ঠানে আগামী 25 মিনিট সময় দেবেন এমনটাই জানিয়েছেন। আমি সুদীপ্ত দা, আপনি যেহেতু এই যে চাকরি দুর্নীতি মামলা, বিভিন্ন মামলার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত, প্রাইমারি থেকে শুরু করে এসএসসি বিভিন্ন মামলায় আপনি আদালতে সওয়াল জবাব করেছেন। আমি স্পেসিফিক আপনার কাছে কতগুলো প্রশ্ন জানতে চাইবো, তারপর আমি তার রাজনৈতিক বিভিন্ন ব্যাখ্যা, আলোচনা, সমালোচনায় যাব। আমি প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন, আমি বক্তব্য দেখালাম, যে প্রথমে নন টেন্টেডদের সঙ্গে আলোচনা, তাদের সেটেলমেন্ট খানিকটা হয়ে যাওয়ার পর তারপর টেন্টেডদের বিষয়ে তিনি দেখবেন। কি কি বিষয় দেখবেন সেটাও বলেছেন। উনি বলেছেন কারা অযোগ্য এবং কেন অযোগ্য বলেছে, কারা তদন্ত করেছে, কি কি নথির ভিত্তিতে তাদেরকে অযোগ্য বা টেন্টেড বলা হয়েছে, এইগুলো মূলত দেখা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার মধ্যে যদি দেখা যায় যে কেউ টেন্টেড, সত্যিই টেন্টেড, তাহলে তাকে কিছু করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও জানিয়েছেন। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো কারা অযোগ্য বলেছেন এবং কেন অযোগ্য বলেছেন এবং কি কি নথির ভিত্তিতে অযোগ্য বলেছেন। মুখ্যমন্ত্রী জানতে চাইছেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে এর ব্যাখ্যাটা কি। দেখুন, প্রথমেই বলি, উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি। এবার প্রশ্নে আসি যে কারা অযোগ্য বলেছে। প্রথম এনাদের অযোগ্য বলে চিহ্নিত করে, তদন্ত করে সিবিআই।
সিবিআই রিপোর্ট দিয়ে বলে যে যারা চিহ্নিত অযোগ্য তাদের মধ্যে অনেকে ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে চাকরি পেয়েছে, বা কেউ 3-4টে ফিল আপ করেছে, নম্বর পেয়েছে পুরো নম্বর, এরকম আছে। কেউ আছে যে পরীক্ষাতে বসেইনি, চাকরি পেয়েছে। কেউ আছে যে যার র্যাঙ্ক ধরুন পেছনের দিকে, সে চাকরি পেয়ে গেছে, আগের জন চাকরি পায়নি। এরকম কেউ আছে যে প্যানেল এক্সপায়ার করে গেছে, তারপরে চাকরি পেয়েছে। এই রকম কিছু জনকে সিবিআই চিহ্নিত করে কোর্টে জমা দেয়। তার পরবর্তীকালে এসএসসি কে কোর্ট বলা হয় যে আপনি সিবিআই যে রিপোর্ট দিয়েছে এর বেসিসে আপনার কি বক্তব্য। তখন সিবিআই হলফনামা দিয়ে বলে, সিবিআই যে এসএসসি হলফনামা দিয়ে বলে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট আমরা মেনে নিচ্ছি, এরা অযোগ্য, এরা বেআইনি ভাবে চাকরি পেয়েছে, কিন্তু এর পরেও যে আরো অন্য অনেক অযোগ্য আছে কিনা সেটা আমরা এখনো বলতে পারছি না। এর পরেও আরো অযোগ্য থাকতে পারে, কিন্তু সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই অযোগ্য তালিকা আমরা মেনে নিচ্ছি। এবার এটা শুধু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও এই কথা বললো, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই কথা বলেছে, এবং যে সুপ্রিম কোর্টে এই কথা বলেছে। তারপরে কারুর, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক কি যিনিই হন, কেউ আর বলতে পারে না, যেখানে সুপ্রিম কোর্ট শিলমোহর দিয়ে দিয়েছে যে এতগুলো 6200 জন চিহ্নিত টেন্টেড, চিহ্নিত দাগী বা অযোগ্য ক্যান্ডিডেট, তাদেরকে আবার উনি রিভিউ করবেন, উনি বাছাই করে দেখবেন, ওনার সেটা করার কোনো এখতিয়ারই নেই। উনি যেটা বলছেন সেটা বেআইনি, এবং এটা করার কোনো এখতিয়ারই নেই, এবং এটা করলে পুরোপুরি সুপ্রিম কোর্টের অবমাননা হবে। সুদীপ্ত বাবু, আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বললেন যে কারোর চাকরি যাওয়ার ধর্ম তার নয়, কারো চাকরি যাওয়ার পক্ষে তিনি নন, কারণ এটা একটা সমস্যা তৈরি করবে, কারো ঋণ আছে, ধার আছে, ইত্যাদি আছে, বা সন্তান আছে ইত্যাদি। সরকারের মূল কর্তব্য কি? একটা সরকার যখন সাংবিধানিক শপথ নিয়ে ক্ষমতায় আসে, সেই সরকারের মূল ধর্ম কি? যে তিনি সবার চাকরির পক্ষে, যোগ্য অযোগ্য আদালতে চিহ্নিত দাগী যারা তাদেরও চাকরির পক্ষে, নাকি এখনো পর্যন্ত ওই যোগ্যদের ভিড়ে আরো কোনো অযোগ্য আছে কিনা সেটা খুঁজে বের করার ধর্মের পক্ষে? কোনটা? দেখুন, কেউ একজন, আজকে ওনার যুক্তি মানে এরকম দাঁড়ায়, কেউ একজন খুন করলো বা কেউ চুরি করলো, বলা হচ্ছে যে এখন চুরি তো করেছে কিন্তু জেলে গেলে তার সংসারের কি হবে, তাকে আমার জেলে পাঠানোর পক্ষপাতিত্ব আমি নই। ব্যাপারটা ঠিক এইরকম হয়ে গেল। একটা সরকারের নৈতিক কর্তব্য হলো পাবলিক রিক্রুটমেন্ট যখন হবে, সেটা আমার আপনার করের টাকাতে সেই পাবলিক রিক্রুটমেন্ট হবে, তাদের মাইনে দেওয়া হবে, সেই রিক্রুটমেন্টে যেন স্বচ্ছতা থাকে, এটাই। কেউ বলতে পারে না আমাকে চাকরি দিতেই হবে, কিন্তু একজন ক্যান্ডিডেট, এইটা তার অধিকারের মধ্যে পড়ে যে সে একটা স্বচ্ছ সিলেকশনের মাধ্যমে বিচার হবে যে সে যোগ্য না অযোগ্য। এবার একটা সিলেকশন হয়েছে, যে সিলেকশনের শুরু থেকেই বেআইনি হয়েছে, সেই সিলেকশনে কিছু চিহ্নিত অযোগ্য ক্যান্ডিডেট এসছে। তাই সরকার কখনোই এটা বলতে পারে না যে আমি চাই না কারোর চাকরি যাক। সরকারের দায়িত্ব হলো যাতে করে কোনো অযোগ্য চাকরিতে না যোগ দেয়, যোগ্যরা চাকরিতে দেয়। এবং যদি কেউ চুরি করে বেআইনিভাবে চাকরি পেয়েছে, এটা সরকারের নৈতিক দায়িত্ব যে তার চাকরিটা বাতিল করে তার পরিবর্তে যেসব যোগ্যরা চাকরি পায়নি তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া। 2 নম্বর কথা হলো, আপনারা জানেন যে 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি 22 লক্ষ পরীক্ষার্থী ছিল। এই যে 6200 জন বেআইনি ভাবে চাকরি পেয়েছে, এরা চাকরি না পেলে আরো 6200 যোগ্য লোক কিন্তু চাকরি পেত। সরকারের চিন্তা করা উচিত এইটা, যে যোগ্য 6200 জন পায়নি তাদের কি করে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়। কিন্তু এখানে আমরা অবাক হচ্ছি কি করে এই সরকার মানে বেআইনি ভাবে শুধুমাত্র অযোগ্যদের পাশেই দাঁড়িয়ে আছে। এবং এটা কিন্তু এখন না, আপনারা যদি চেন অফ ইভেন্টস দেখেন, হাইকোর্টে অযোগ্যদের তালিকা দিল না, ডিভিশন বেঞ্চে দিল না, সুপ্রিম কোর্টে দিল না, কেন? যাতে করে না অযোগ্যদের নাম বেরিয়ে যায়। ওয়েমার পাবলিশ করলো না, ইভেন এখনো করছে না কোর্টের অর্ডারে, এবং তার কারণটাই হলো অযোগ্যদের নাম যাতে না বেরিয়ে যায়।
কারা যোগ্য, কারা স্কুলে যাবে সেই তালিকা দিল না, যাতে করে ওই তালিকার মধ্যেও যে অযোগ্যরা আছে তারা না বেরিয়ে যায়। সরকারের মূল উদ্দেশ্যটাই হলো যেন তেন প্রকারে অযোগ্যদের বাঁচানো যায়, এবং এই সেম কথাই মহামান্য সুপ্রিম কোর্টও বলেছে যে প্রথম থেকে এই যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, যাতে করে কোনোভাবেই দুর্নীতি সামনে না আসে এবং অযোগ্যরাদের চাকরি না যায়। এটা আমি বলছি না, এটা অনারেবল সুপ্রিম কোর্ট তার ওনাদের জাজমেন্টে এই কথা বলেছে। সুদীপ্ত বাবু, আমার তৃতীয় প্রশ্ন থাকবে আপনার কাছে। আমি ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে পড়ে এসেছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমেত হয়। আমরা দেখেছি যে চাকরি দুর্নীতির অভিযোগে প্রচুর তৃণমূলের নেতা মন্ত্রী, বিভিন্ন সাংসদ বিধায়ক, তাদেরকে ডাকাডাকি, গ্রেফতার ইত্যাদি হয়েছে। কি অপরাধ? না চাকরি দুর্নীতির অপরাধ, প্রমাণ কিছু হয়েছে কিছু হয়নি ইত্যাদি ইত্যাদি, সাবজুডিস ম্যাটার। কিন্তু যারা চাকরি টাকা দিয়ে কিনলেন, যাদেরকে এসএসসি সিবিআই বলল যে এরা দাগী, সেই তালিকা এসএসসির কাছে আছে, আদালতের কাছে আছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? অর্থাৎ এটা কি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে? যদি পড়ে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হলো না কেন? দেখুন, ওই যে আপনাকে আমি আগে বললাম যে এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড। এখানে কিন্তু কোনো ব্যক্তি কোনো দুর্নীতি করেনি, পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তি দুর্নীতি করেনি, দুর্নীতিটা করেছে একটা ইনস্টিটিউশন, একটা অথরিটি। যদি যেখানে দুর্নীতি করছে সেইখানে এইটাই বারবার চেষ্টা করা হবে যে যেভাবেই হোক যারা অযোগ্য, যারা দুর্নীতি করেছে তাদের চাকরিটা বাঁচানো হোক। এবং এই জন্যই আপনারা জানেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে, এবং সেই রায়কে সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। আজ অবধি সরকার কোনো চেষ্টাই করেনি কারা অযোগ্য চাকরি পেয়েছে, কারা বেতন ফেরত দেবে সেই তালিকা প্রকাশ করতে এবং এই বেতন ফেরত নেওয়া। এতে প্রমাণিত যে যেন তেন প্রকারেই সরকার চাইছে যে অযোগ্যদের চাকরি বাঁচানো, এবং সব থেকে সর্বোপরি আজকে সরকার এটা প্রমাণিত যে চুরি করে চাকরি হয়েছে। সরকার তার যে অফিসার্স, তার যারা তাদের আন্ডারে যারা কাজ করে, যারা এই কাজটা করেছে, আমি তো দেখলাম যে পার্থ চ্যাটার্জি নয় অ্যারেস্ট হয়েছে, সুবিরেশ ভট্টাচার্য অ্যারেস্ট হয়েছে, কিন্তু এই পার্থ চ্যাটার্জি তো একা করেনি। তাকে যারা সাহায্য করেছিল, কার কথায় এটা করেছিল, কাদের টাকা দিয়েছিল, তাদের বিরুদ্ধেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বরঞ্চ প্রথম থেকে তাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে। কারণ যেভাবেই হোক অযোগ্যদের চাকরি বাঁচাতে হবে, কারণ অযোগ্যদের নাম যেই দিন সামনে আসবে সেই দিন কিন্তু এই অযোগ্যরাই যেসব নেতাদের টাকা দিয়েছে তাদের বাড়িতে গিয়ে হামলা করবে। এই একটাই কারণ যে না কোনো প্রকারে অযোগ্যদের চাকরিটা বাঁচাতে হবে। বেশ, আমি একটু তৃণমূল সমর্থকের কাছে যেতে চাইবো, অনিন্দ সিংহ রায়। অনিন্দদা, আমি জানতে চাইবো যারা আদালতে চিহ্নিত দাগী, সরকার যাদেরকে দাগী বলে দিল, মানে এসএসসি যাদেরকে দাগী বলে দিল, তাদের সঙ্গে কি কথা থাকতে পারে? মানে আমি বলছি তাদের কথা শোনা মানে কোথাও তো অপরাধীদেরকে গুরুত্ব দেওয়া। অনিন্দদা, আপনার কথা। অর্গানাইজেশন, ওরা সেখানকার 3-4 জন লোক তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং শিক্ষামন্ত্রী তাদের সময় দিয়েছেন। এটাই গণতন্ত্র, এটাই নিয়ম। কোন লোক সে যদি নির্দোষ প্রমাণিত করতে হয়, যেমন কোর্টে তার সওয়াল করা বা তার যুক্তি দেওয়ার যথেষ্ট অধিকার আছে, তেমনি তিনি শিক্ষামন্ত্রীর কাছে দেখাতে চেয়েছিলেন, কথা বলতে গেছিলেন, সেই জন্য শিক্ষামন্ত্রী কথা বলেছেন। না 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 অনিন্দদা, এত সহজ বিষয়টা নয়। কারণ হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গিটা এখানে ইম্পর্টেন্ট। আমি মেনে নিচ্ছি যে সেটা তারা তো তাদের কথা আদালতে বলবেন। অযোগ্য দাগী অপরাধীরা তাদের নিজেদেরকে প্রমাণ করার জায়গা আদালত, সরকার নয়। সরকার তো রেকমেন্ড করবে, চাকরি দেবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, মাইনে পাবে, স্কুলে যাবে। সরকার তাদের সঙ্গে কি কথা বলবে? কি কথা রাখতে পারে সরকারের সঙ্গে তাদের? সরকার তো আদালত নয়। আমি তো বলছি আপনাকে, এত জটিল ব্যাপার নয়। শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন মানে এই নয় তাদের চাকরিটা ফিরিয়ে দিয়েছেন। আইনত ভাবেই যা কিছু হবার সেটা আইনত ভাবেই হবে, কিন্তু মানুষের তার যদি কোনো বক্তব্য থাকে সেটা শোনা নিঃসন্দেহে দরকার। এই যে 22 লক্ষ পড়ুয়া, 22 লক্ষ পরীক্ষার্থী যেদিন পরীক্ষা দিয়েছিলেন সেদিন তো তারা জানতেন আইনি ভাবেই সবকিছু হবে।
একদম আমি সেটাই বলছি তো, তারা কিন্তু শিক্ষামন্ত্রীর হয়েছিল কি? সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করছেন। এর মধ্যে জটিলতা কোথায় আপনি পেলেন? তাদের কি চাকরি দিয়ে দেওয়া হয়েছে? তাদের কিছু বলা আমি তো সেটাই আপনার থেকে জানতে চাইছি অনিন্দদা। 22 লক্ষ পরীক্ষার্থী যেদিন পরীক্ষা দিয়েছিলেন তারা তো এটাই জানতেন যেটা আপনি এখন বলছেন, সবকিছু আইনি ভাবেই হবে, হয়নি তো? সন্দেহে আইনি ভাবে ছাড়া তো আমরা চাই না, সুদীপ্ত আমরা দা চাই উত্তর আইনি দিতে ভাবেই চাইছেন। হবে। আমরা সুদীপ্ত দা, চাই হ্যাঁ, যারা সুদীপ্ত দা যোগ্য উত্তর দিতে তাদের চাইছেন। চাকরিটা বজায় থাকবে, আমরা এটাই চাই তো। সুদীপ্ত দা। সেটা আইনত ভাবেই করবেন। আর সরকার যদি ক্লারিফিকেশন চেয়ে থাকেন, চাইতেই পারেন, আইনত ভাবে তারা ক্লারিফিকেশন চাইতে পারেন, দেখুন, এটা তো তার এখানে- অধিকার আছে। এখানে- সুদীপ্ত দা, আমরা আবার সেটা করছেন। এখানে কিন্তু রাজ্য কথা সরকার বলার যদি বিষয়টা কোর্টে না, গিয়ে কোনো আপনি কথা যেটা বলেন, বলছেন যে একজন যারা জানতে অযোগ্য চান যে সেটা কথা তার বলছেন। আইনত ভাবেই জানতে পারেন। অনিন্দদা আমি আসছি, সুদীপ্ত দা কি বলছেন একটু শুনেন। আমি হ্যাঁ। বলি, সুদীপ্ত আমার নাম, আমি একটু বলে দিই। অনিন্দদা, আমি একটু বলে নি। বলুন। দেখুন, এইখানে ব্রাত্য বসুর কাছে কে কথা বলতে গেছে সেটা না, আপনাকে দেখতে হবে ব্রাত্য বসুর সঙ্গে কথা বলে কি ওনারা বলেছেন। বলেছেন যে আমাদের আশ্বাস করা হয়েছে আমাদের বিষয়টা আইনি ভাবে দেখা হবে। যারা চিহ্নিত অযোগ্য, হবে নাকি? এসএসসি যাদের অযোগ্য বলে মেনে নিয়েছে, তাদের আবার আইনি ভাবে কিভাবে দেখবেন? এক দ্বিতীয়, অনিন্দদা বলল কোন অযোগ্য তো আমি চাকরি দিইনি। আমি দায়িত্ব নিয়ে আপনাদের চ্যানেলে বলছি, আজকে যাদের স্কুলে জয়েন করানো হয়েছে যোগ্য বলে এবং যাদের তালিকা প্রকাশ করা হয়নি, সেখানেও অনেক অযোগ্য আছে। আর এই অযোগ্যরা কেন গেছিল জানেন? ব্রাত্য বসুর কাছে আমি আপনাকে বলছি, তারা গিয়ে বলেছে যে আপনারা এক ধরনের অযোগ্যকে যখন স্কুলে যেতে দিচ্ছেন, আমাদের বাধা দিচ্ছেন কেন, আমরাও যাব। এটা ছিল প্রকৃত দাবি, যেটা আপনি কি করে আজকে জানলেন? ব্রাত্য বসুর আপনি কাছে ওদের সঙ্গে ওনারা ছিলেন? রেখেছিলেন। আর আপনি কি ওদের সঙ্গে ছিলেন? সুদীপ্তবাবু, আপনি কি ওদের সঙ্গে ছিলেন নাকি আপনাকে এসে কানে কানে বলে গেছে? আমি কি করে জানলাম? এইসব আপনি মিথ্যা ব্রাত্য ঘটনা করেন বসুকে কেন? জিজ্ঞেস করে নিন, আপনি জেনে যাবেন যে আমি আমার যেটা জিজ্ঞাসা করা বললাম যে আপনি কি সত্যি না। ব্রাত্য বসু কি আপনার কানে কানে বলে গেছে? তারা কিছু আমি তো এখানে ওপেনলি আপনাকে বললাম, বেশ, ঠিক আছে, আমি আপনার ভুল থেকে বললে নিয়ে আপনি আপনাকে ভুল চিন্তা করার বললে কি আছে? প্রমাণ করুন যে আমি ভুল বলছি। মানে ভুলই বলছেন। আপনাকে আপনি কোনো তথ্য নেই আপনার আরে কাছে। আমরা আপনি চিন্তা করবো না? আমাদের জেনে করের শুনে ভুল টাকাতে বলছেন। আপনি মিথ্যে অযোগ্যদের বলছেন চাকরি আপনি। দিচ্ছেন, আবার মাইনে দিচ্ছেন, আরে আমরা বাবা, চিন্তা যা করবো না? হবে, যেটা 22 হবে, লক্ষর কথা আইনত আপনারা ভাবেই তো চিন্তা হবে। করছেন না, আমাদের তাই চিন্তা করতে হচ্ছে। কোথায় চিন্তা করছে না? আমরা তো যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেবো। আইনত ভাবে তাদের যদি চিন্তা হতো ভাবনাই তো তাহলে তো করা, এই তোমার চুরিটাই আইনত হতো ভাবেই না করা। অরিন্দদা। হ্যাঁ, কি বলছেন? আপনি যে এই কথাটা বললেন অরিন্দদা, প্রথমেই আপনাকে একটা কথা বলি, আপনি বললেন যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন। 3 তারিখ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে বলল যে নতুন করে আমরা পরীক্ষা তার জন্য নিতে হবে। আইনত- 3 তারিখ আপনার শিক্ষা আরে দপ্তরের বাবা। সচিব চিঠি দিয়ে বলল আমরা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নতুন করে পরীক্ষা নেব। তাহলে আপনারা কি করে গ্যারান্টি করে আমাদের বলছেন বলছি যোগ্যদের আপনাকে। চাকরি ফিরিয়ে দেবেন? আমাকে এই আমি বলছি উত্তরটা দিন। আপনাকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্বস্ত করেছেন এবং রাজ্য সরকার তাদের আশ্বস্ত করেছেন যে আপনারা তো আইনের বললেন ভাবে, অর্ডারটা মেনে আইনের নিয়েছে। প্রক্রিয়ার সঙ্গেই এবং আরে আইনের আপনারা তো প্রক্রিয়ার অর্ডার সঙ্গেই মেনে আপনারা নিয়েছে, দেখতে যান না, আপনারা আপনি বলেছেন দেখতে থাকুন নতুন না। করে পরীক্ষা নেবে, তাহলে আবার হ্যাঁ, কি সেটা করে কোর্ট যোগ্যদের বলেছে, চাকরি আপনি কোর্টে- বাঁচাবে? সেটা কোর্ট বলেছে, সেটাকে যথেষ্ট মান্যতা দেওয়া হচ্ছে, সেটাকে না করার ব্যাপার নেই। কিন্তু আমরা কোর্ট বলেনি, এটা আপনি জানেন না। আপনার আপনি শিক্ষা জানেন না। দপ্তরের সচিব 3 তারিখ চিঠি একদম। দিয়ে বলেছে আমরা অর্ডার মেনে নেব। না অনিন্দদা, ঠিক একটা আছে, জিনিস আমরা ক্লিয়ার তো- হচ্ছে না, এক মিনিট অনিন্দদা, একটা জিনিস ক্লিয়ার হচ্ছে না। যদি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে আমরা একেবারে 2 মাসের মধ্যে 3 মাস সময় দিয়েছে, আমরা তার মধ্যে পরীক্ষা নেব, যদি পরীক্ষা নেওয়া হয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, সেখানে কোনো যারা চিহ্নিত দাগি মানে টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবেন না। যদি তারা পরীক্ষায় বসতে না পারেন, তাদেরকে যদি মাইনে ফেরত দিতে দেওয়ার কথা বলা হয়, তারা চিহ্নিত দাগি, কোন আইনি পদ্ধতিতে তারা চাকরিটা ফেরত পাবেন আমাকে একটু বোঝাতে পারবেন প্লিজ? পরীক্ষা ছাড়া তারা কোন চাকরি পদ্ধতিতে ফেরত তারা পাবে কে চাকরিটা বলেছে ফেরত পাবেন? আপনাকে? যারা, আমি আপনাকে বলি, যারা অযোগ্য চাকরি পেয়েছিলেন তাদের চাকরি ফেরত পাবে কে বলেছে আপনাকে? আমি বললাম? আমি না, বললাম না, আমরাও আমি বলছি একবারও না, বলিনি। আমরাও বলছি কে না, বলছে? আমি বলছি তাহলে কে তারা বলছে? বলছেন, আপনি, আমি বলছি না। তারা কি তারা বলছে বলছেন সেটা আমার তাদেরকে জিজ্ঞাসা চাকরি করুন। ফেরত দিতে হবে, আমরা সেটা যোগ্য। তারা কি বলছে আরে বাবা, তারা কি বলছে সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন। শিক্ষামন্ত্রী একবারও আমাদের তো বলেনি প্রশ্ন যে ওটাই অযোগ্যদের চাকরি ফেরত যে দেওয়া হবে, তারা বলেছেন? চিহ্নিত অপরাধীদের বা দাগীদের সঙ্গে কি বৈঠক থাকতে পারে, কি কথা মানে থাকতে পারে? কথা বলা যেতে পারে না। মানে আপনার বক্তব্য হচ্ছে তারা এখনো, যদিও সাব জুডিস ম্যাটার,
তারা যদি কোনো বক্তব্য রাখতে যান, কোনো কথা বলতে চান, শোনা যাবে না, তাই তো? না না, সাবজুডিস ম্যাটার কি কি করে বলছেন আপনি আপনি? বলছেন? তারা কোনো যদি তাদের subject তারা তো matter নেই, অনিন্দদা, এটা কোনো সাবজুডিস subject নেই, নেই। তারা রিভিউ পিটিশন করেনি এখনো পর্যন্ত। না, না, তারা- ভার্ডিক্ট চলে তারা এসেছে, যদি- তারা চিহ্নিত দাগী। হ্যাঁ, তারা যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো কথা বলতে যায় তাহলে তাদেরকে জেলে পুরে দিন। তারা যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো কথা বলতে যায় তাদের, আমি তারা বলছি যদি রাজ্য একটাও সরকারের তার স্ট্যান্ড মধ্যে কি? কোনো- যারা চিহ্নিত দাগী টাকা দিয়ে বা টাকা ছাড়া অবৈধ উপায়ে চাকরি পেয়েছে, রাজ্য সরকারের দিয়ে তাদের পেয়েছে, আপনি স্ট্যান্ড জানলেন কি? কি করে? কি স্ট্যান্ড আপনি কি তাদের? করে জানলেন তারা টাকা দিয়ে পেয়েছে? সৈকত বাবু, আপনি জানেন তারা টাকা দিয়ে পেয়েছে? না, আমি তো আপনাকে সেজন্যই বলে গেছে? বললাম, টাকা দিয়ে হোক বা না SSC দিয়ে হোক, বলেছে, SSC চিহ্নিত বলেছে, দাবি। SSC বলেছে, SSC আমি তো বলছে, বলছি আমি বলছি না। পেয়েছে। চিহ্নিত আপনি দাবি, বলছেন তো। এসএসসি OMR বলেছে টাকা কেলেঙ্কারি দিয়ে এরা করে, চাকরি পেয়েছে। অপরাধ আমার করে চাকরি বক্তব্য পেয়েছে, এবং তাদের আর তাদের নিয়ে কিছু- সরকারের স্ট্যান্ডটা কি সেটা তো বলুন। আরে সেটা কেউ যদি দেখা করতে গেছে, সরকার যখন তার স্ট্যান্ড আপনি নিশ্চয়ই তখন জানাবে। কিন্তু কেউ যখন দেখা করতে গেছে, সময় নিয়ে যে কোনো কথা বলতে গেছে, তার সঙ্গে কথা বলা যাবে না। এটা আবার কোনো, এটা কি ধরনের কথা? কোনো মানুষের সঙ্গে কথা বলা যাবে না? সে শুনুন কেউ। তো দা। এখনো তো সে চিহ্নিত নয়, এখনো তারা চিহ্নিত নয় যে কোন কোন লোকগুলো চিহ্নিত নয়। কেউ যদি কথা বলতে গেছে শিক্ষামন্ত্রীর সঙ্গে, তার মানে কি তারা চাকরি পেয়ে গেল? আপনারা এটা চিহ্নিত ভুল নয় মানে diagnose করছেন সুপ্রিম কিন্তু। কোর্ট চিহ্নিত এটা করে ঠিক নয়। দিয়েছে, এসএসসি মেনে নিয়েছে, আর কি চিহ্নিত করতে হবে? এসএসসি কাকে দিয়েছে? এসএসসি তথ্যটা দিয়েছে কোর্টকে, তাই তো? কোর্ট তাদেরকে চিহ্নিত করেছে কি? করা হোক, তারপর দেখা যাবে। আর তারা যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনোভাবে দেখা করতে যান, যেতেই পারেন। এটাও আপনি ভুল যেতে জানেন, পারেন না। এসএসসি এটা- নিজের এটা কি ওয়েবসাইটেও আপনি কি বলেন? পাবলিশ করে গণতন্ত্র দিয়েছে। হ্যাঁ, কারণ যদি দেখা করতে গেছে, মানে তো কি আপনি এসে এটা যায়? মানছেন যদি কোনো লোক চুরি ডাকাতি খুন করে, খুন করার পর সে মন্ত্রীর সঙ্গে না, না, দেখা করতে আপনি পারে, আবার মন্ত্রী বলবেন। তার সঙ্গে আচ্ছা, কথা বলবে। তিনি ডাকাত করেছেন না চুরি করেছেন না কি করেছেন, আপনি চিহ্নিত করেছেন? আপনি সেই লোকটাকে চিহ্নিত করেছেন? তাহলে যদি চিহ্নিত করে থাকে তার শাস্তি দিন। তার কোর্ট শাস্তি দেয়নি কেন? চিহ্নিত হয়ে গেছে, আর কি করেছেন চিহ্নিত আপনি? চান? আরে আজব কথা বলছেন শাস্তিটা আপনি। কে দেবে? কে দেয়? শাস্তিটা কে দেবে? আপনি তো লয়ার জানেন, আমি তো জানতাম আপনি লয়ার। শাস্তি একমাত্র কে দিতে পারে? শাস্তিটা কে দেবে? আদালত দিতে পারে। সরকার আদালত। দেবে শাস্তি। সরকারকে তো আজব বলেছে কথা বলেন। বেতন ফেরত আজব নিতে। কথা বলেন। শাস্তিটা আদালতে কেস চলছে। ও আদালত সরকার দিতে শাস্তি পারে, দেবে। সরকারকেই তো বলেছে আপনি আদালত, এদের বেতন আদালত, ফেরত আদালত। নিন। শাস্তি দেওয়ার ক্ষমতা কোথায় কেস আদালতে। চলছে? সব কোথায় নিষ্পত্তি। কেস চলছিল? আজকে এখনো আদালতে পর্যন্ত সব একটা নিষ্পত্তি। কিছুটা। আদালত এখনো- বলে দিয়েছে এদের বেতন ফেরত নেওয়া হোক। সরকার যেন বেতন ফেরত নেয়। সরকার কোথায় কি করছে? সরকার তার কাজ যেটা বলেছে, আদালতে যেটা করে সরকার তার কাজ করছে, তাতে নিয়ে কোনো অসুবিধা নেই। আপনার যদি মনে হয় কন্ডেম কোর্ট করছে, সেটা আপনার আবার কোর্টে যান, কোনো অসুবিধা নেই, সেটাও কোনো অসুবিধা করছে নেই। না, এখন করছে না সমস্যা বলেই তো যেটা হচ্ছে, condemn করে। কেন ওনার সঙ্গে দেখা অনিন্দদা, আমি করতে আমি গিয়েছে যায়? একটুখানি খুব পরিষ্কার করে বলে দিই, এখনো কোনো রিভিউ পিটিশন, সম্ভবত আমার জ্ঞাতার্থে ভুল হতে পারে, ভুল ধরিয়ে দেবেন, কোনো রিভিউ পিটিশন এখনো পর্যন্ত হয়নি। ফলে এই মামলাটি সাবজুডিস আর বলা যাবে না, কারণ আদালত খুব স্পষ্টভাবে বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট, যে মানবিকতার খাতিরে যেহেতু স্কুলগুলোতে সমস্যা হবে, শিক্ষকরা স্কুলে ফিরবেন, যোগ্য শিক্ষকরা শুধুমাত্র স্কুলে ফিরতে পারবেন। তবু যোগ্য নয়, এক্ষেত্রে বলা হচ্ছে নন টেন্টেড যারা, তারা স্কুলে ফিরতে পারবেন, ক্লাস নিতে পারবেন, কিন্তু পরীক্ষা সময়ের মধ্যে নিতে হবে, এবং সেটা ফ্রেশ ক্যান্ডিডেটদের, মানে যারা যোগ্য বা নন নন টেন্টেড না, টার্মটা হলো নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। রাইট, এই টার্মটাকে পরিষ্কারভাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। ফলে তারা যে যোগ্য, এটা কিন্তু এখনো পর্যন্ত না কোর্ট, না এসএসসি, না সিবিআই কেউ বলেনি। ফলে তাদের মধ্যেও অযোগ্য ঢুকে আছে কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, যেটা একটু আগে সুদীপ্ত বাবু বলছিলেন। অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু, আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করার জন্য। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি। সুপ্রিয় ঘোষ, সন্দীপা চক্রবর্তী, এই আলোচনার প্রেক্ষিতে, টেকনিক্যাল আলোচনার প্রেক্ষিতে তাদের কি বক্তব্য আমরা শুনবো বিরতির পর ফিরে এসে। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা ৮ ঘন্টায়। দেখুন মহানগর, প্রতিদিন সন্ধ্যে ৬টায়। কোচবিহার থেকে কার্তিক,
বাঘমুন্ডি থেকে বারাসত। 23 জেলা, 341 ব্লক। বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা। টুকিটাকি খবর, বড়সড় খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা, প্রতিদিন সন্ধ্যে 6:30 এবং রাত 10টায়। দেশ বিদেশ, শহর জেলা, কি ঘটছে, কোথায় ঘটছে, কে বলছেন, কি বলছেন, রং ছাড়া সোজা সাপটা দেখুন সুপার প্রাইম টাইম, প্রতিদিন রাত 8টায়। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর, প্রতিদিন সন্ধ্যে 6টায়। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে এই পর্বে সুপ্রিয় ঘোষ এবং সন্দীপা চক্রবর্তীর কাছ থেকে এই বিষয়ে আমি জানতে চাইবো। প্রথমে আমি একটু সন্দীপার কাছে জানতে চাইবো, সন্দীপা, এই যে প্রথম পর্বের যে আলোচনা হলো, মূলত টেকনিক্যাল পর্বের আইনজীবী এবং তৃণমূল সমর্থকের মধ্যে যে আলোচনা, আপনার কি বক্তব্য? দেখুন, এখানে ব্যক্তি সন্দীপা চক্রবর্তী তো কোনো বক্তব্য হতে পারে না। আমি আমার দলকে রিপ্রেজেন্ট করতে এসেছি, মুখপাত্র হয়ে এসেছি, তো আমি ডেফিনেটলি আমি আমার দলের পার্টি লাইন বলবো। এবং তার সাথে এটাও বলবো যে আপনারা এতক্ষণ ধরে প্রোগ্রাম শুরু হওয়ার পর হাফ এন আওয়ার 30 মিনিট ধরে আপনি, সৈকত বাবু এবং যিনি উকিল বাবু ছিলেন তিনি, সুদীপ্ত বাবু, আপনারা তৃণমূল, মানে আমি মনে করি এটা কলা গাছের সামনে দাঁড়িয়ে আপনারা রুদালি করেছেন। চোর কখনো বলতে শুনেছেন যে আমি চুরি করেছি? জীবনে শুনেছেন কখনো কোনো ডাকাতকে বলতে শুনেছেন যে আমি ডাকাতি করেছি? ও তো বলে যে আমি ভাজা মাছটাও উল্টে খেতে পারি না। ডেফিনেটলি আজকে একটা কথা দিয়ে ভেবেছিলাম শুরু করব, কিন্তু আমি দুঃখিত এই কথা দিয়ে আমি শুরু করতে না পেরে আমাকে এগুলো বলতে হলো আজকে। শুধুমাত্র এই ইম্পর্টেন্ট ইয়ার টাইম, যে ইয়ার টাইমে লোকেরা আমাদের কথাগুলো শোনার জন্য বসে থাকে, আমাদের পার্টিগত কি পার্টি লাইন আছে সেগুলো না শুনে রীতিমতো কলা গাছের সামনে পাঁচালি পড়া শুনলো এতক্ষণ ধরে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কথাটা দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম যে দেখুন, যে কোনো জাতিকে ধ্বংস করার জন্য, যে গুরুজনেরা বলে গেছেন, যে কোনো জাতিকে ধ্বংস করার প্রচন্ড সহজ উপায় হচ্ছে সেখানকার শিক্ষা ব্যবস্থাটাকে আগে ধ্বংস করো। এই যে ধাপে 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 আপনি বলছেন যে পার্থ চ্যাটার্জির নাম নিচ্ছেন, আমরা তো দেখতে পেয়েছি গত 14 বছর আগে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন গোটা শিক্ষা ব্যবস্থার ভারটা উনি শওকত মোল্লাদের উপর তুলে দিয়েছেন। কেন শওকত মোল্লা ছিল না এই শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ? কি অকাত তার, কি কোয়ালিফিকেশন তার যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎ সে ঠিক করবে? আজকে এসএসসির কথা বলা হচ্ছে, এসএসসি হাতে পায়ে ধরে সুপ্রিম কোর্টের কাছে 8-9 মাস সময় চেয়েছে, আর এখানে এসে বলছে যে আপনারা যান লিস্ট বার করুন, এই করুন। আরে লিস্ট বার করার দায়িত্ব কি আমাদের নাকি, বিরোধীদের নাকি? লিস্ট বার করার দায়িত্ব কি উকিলদের নাকি, গোয়েন্দা সংস্থা নাকি উকিলরা? লিস্ট বার করার দায়িত্ব কার? এসএসসি। যে শিক্ষা পরিষদকে মমতা ব্যানার্জি সেই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গঠন করেছিল তাদের। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন উনি অযোগ্যদের সাথে বসবেন। কিসের জন্য বসবেন আমরা বুঝতে পারছি না। এই যে পাড়ার এলি বেলি তেলি চুনুপটি নেতা থেকে হনু মাথা তৃণমূলের, যারা এই ক্যান্ডিডেটদের থেকে টাকা নিয়েছে, টাকা খেয়েছে, তাদেরকে তো এখন ঝেড়া মেটা করবে ওরা। তো আমরা বুঝতে পারছি না সরকারের মুখ পড়বে, মমতা ব্যানার্জির মুখ পড়বে। এই জন্য বসে বসে যোগ্যতা বলছে যে অযোগ্যতা। আরে আপনি মমতা ব্যানার্জি সরকারকে বারবার সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, আমরা বলেছি, বিরোধীরা বলেছি, মানুষজন বলেছে, দিন কোর্টে সাবমিট করুন, যোগ্য অযোগ্য তালিকা সাবমিট করুন। তখন আপনাদের কাছে কোনো তালিকা ছিল না, এখন আপনারা তুড়ি মেরে যোগ্য অযোগ্য আপনারা বের করে নিতে পারবেন। আবার বলছেন যারা অযোগ্য, যারা স্কুলে যেতে পারবে না তাদেরকে, সুদীপ্ত বাবুরা কে বলছিলেন না যে সুপ্রিম কোর্ট বলেছে বেতন ফেরত দিতে হবে? বেতন ফেরতের কথা বলছেন সৈকত বাবু। উল্টে মাননীয় বলছে যে গ্রুপ সি, গ্রুপ ডি যারা অযোগ্য, যারা বেতন পাবে না, যারা বাড়িতে বসে থাকবে, তাদেরকে নাকি বাড়িতে বসে বসে ভাতা দেওয়া হবে। কত?
25,000 টাকা, 20,000 টাকা, কাদের গাটের টাকা এগুলো? তৃণমূলের গাটের টাকা না আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা? আজকে তৃণমূলকে জবাব দিতে হবে, আজকে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। এবং মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের এগেইনস্টে গিয়ে যেসব উক্তি উনি করেছেন, উনি যদি সত্যি সত্যি আইনজীবী হয়ে থাকেন, ইস্ট জর্জিয়াতে পড়েছেন উনি, এটা আমাদেরকে আজকের দিনে খেতে হচ্ছে, মানতে হচ্ছে। এই জন্য 14 বছর ধরে এনাকে আমরা মুখ্যমন্ত্রী দেখছি, সামান্য কয়েকটা ভাতার জন্য উনি ভোট কিনছেন, মা বোনেদেরকে কি নাকি ওনারা মনে করছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে এই ভাতা কিনছেন ওনারা, ভাতা দিচ্ছেন ওনারা, মায়েদের, মা বোনেদের, মানুষের গণতন্ত্র কিনছেন এনারা। আর এরা এখন বড় বড় হাতদাগ ছাড়ছে। মাননীয় বলেন না যে চোরের মায়ের বড় গলা, আজকে তো দেখতে পাচ্ছি চোরের মায়ের বড় গলা। বেশ, সুপ্রিয়, কোত্থেকে আসলে এত টাকা যে ওনাদেরকে দেওয়া হবে? আমি আরেকটা কথা বলে শেষ করব, যে মমতা ব্যানার্জি যদি সত্যি আইনজীবী হয়ে থাকেন, আদালত অবমাননার দায়ে ওনার বার কাউন্সিল মেম্বারশিপ বাতিল করা হোক। সুপ্রিয়। দেখো, প্রথমত হচ্ছে যে আজকে একটা দুর্নীতির পরায়ণ রাজ্য সরকারের তাদের কর্মকাণ্ড নিয়ে যেহেতু আলোচনা চলছে, আরেকটি গুরুত্বপূর্ণ দিন আজকে, এটা আমি না বললে একজন বিজেপি মুখপাত্র হিসাবে পার্টিকে রিপ্রেজেন্ট যেহেতু করছি, তুমি সৈকত নিজেও সেদিন আমার মনে আছে উপস্থিত ছিলে, 2রা মে 2021 সাল। এই তৃণমূল সরকার যখন পুনরায় এখানে আসলো, তারপরে ওই দিনই পরপর আমাদের 57 জন কর্মীর তাদেরকে নিহত করা হলো, কোথাও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, 80,000 থেকে 1 লক্ষ কার্যকর্তা তারা ঘরছাড়া হলেন। রাজনৈতিক সৌজন্যের ঘনঘটায় তাদের আবহে ব্যক্তিগত স্তরে অনেকে তাকে ভুলে যেতে পারলেও ভারতীয় জনতা পার্টি, তোমার চ্যানেলের মাধ্যমে একজন মুখপাত্র হিসাবে আমি বলছি, প্রত্যেকটা 57 জন মানুষ যারা নিহত হয়েছিলেন এবং যারা ঘরছাড়া হয়েছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাকে ব্যক্তিগতভাবে যারা ভুলে যেতে চাইছিলেন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে ভোলেনি। আমি দ্ব্যর্থহীন ভাষায় এই তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে বললাম। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, আধা ঘন্টা আইনজীবী সাহেবের কথা শুনলাম। আমি জানি না যে উনি কেন এই কথাটা বললেন না যে সুপ্রিম কোর্ট তার পুরো রায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে রায়টা দিয়েছিলেন সেটা হচ্ছে যে ক্রিমিনাল কনস্পিরেসির যে তদন্ত, সেটা এই রায়ের সাথে কোনোভাবেই হচ্ছে যুক্ত থাকবে বলে সেখানে হচ্ছে ছেড়ে দেওয়া হয়নি। যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন, তারপরে সুপ্রিম কোর্ট তার আরেকটি রায় বলেছেন ক্রিমিনাল কনস্পিরেসি যা যা হয়েছে সেটা তদন্ত সিবিআই একদম কন্টিনিউ করবে। এবং তার মধ্যে দিয়ে আমি অনিন্দ্যদাকে এখানে উত্তর দিতে চাই, অনিন্দ্যদা বারবার যে কথা বলছিল, কে প্রমাণ করবে, কি প্রমাণ করবে, কারা অযোগ্য, কে যোগ্য, সুপ্রিম কোর্টকে বলতে দাও। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এখানে দুর্নীতি হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কুণাল ঘোষের একটা বক্তব্য তোমাদের প্রতিবেদনে দেখলাম, উনি প্রত্যেকবার একটা কথা বলেন যে জট খোলা হচ্ছে। আমি এখনো জানি না 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 11 বছরে কুণাল ঘোষের বিরুদ্ধে যে জট এদেরই রাজ্য সরকার পাকিয়েছিল, সেই জটের জন্য আজকেও কুণাল ঘোষকে জেলের কোর্টের ঘানি টানতে হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে, তাদেরকে সমনজাত জারি হচ্ছে, তাকে যেতে হচ্ছে। কোন জট কাটবে? প্রশ্নটা এক জায়গাতে, চাকরিটা অযোগ্যদের দিল কারা, আর চাকরিটা অযোগ্যরা পেল কিভাবে? আর তোমাকে সব থেকে প্রথম বিষয় জানতে হবে যে অযোগ্যদের এই তালিকাটা, যে অযোগ্য তারা, এই তালিকাটা কারা তৈরি করলো? তোমার মনে আছে প্রথমে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে পরে ওটাকে ডিভিশন বেঞ্চ, তারপরে রাজ্য সরকার ওটাকে চলে গেল সুপ্রিম কোর্ট। ওই সুপ্রিম কোর্ট থেকে আবার যখন ডিভিশন বেঞ্চে ফেরত আসছে, এর সময়কালটা হচ্ছে 2 বছর। যদি আমি ধরি পুরোটা হচ্ছে কম বেশি 2 বছরে। এই 2 বছর ধরে সাইমultaneously বারবার সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকারকে, তোমার হাইকোর্ট বলেছে যে আপনারা যোগ্য এবং অযোগ্য এই দুটোর তালিকা আলাদা করবার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রী বারবার বলেন না অটোনমাস বডি, এসএসসি হচ্ছে অটোনমাস বডি। তাহলে অটোনমাস বডি যদি হয়েই থাকতো, তাহলে 5 জনের একটি কমিটি তৈরি করে তার মাথার ওপরে রাজ্যের মন্ত্রী, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তিনি বসিয়ে কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে পারলেন? তিনি জানতেন না? আজকে যখন তিনি নেতাজি ইন্ডোরে এখানে প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম করে তাদেরকে বলছেন যে যোগ্যদের জন্য আগে আমাকে ভাবতে দিন, তারপর আমি অযোগ্যদের জন্য ভাববো। দুর্ভাগ্য আমাদের এই রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের, যে অযোগ্যদের জন্য ভাবার জন্য নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, তিনি জানেন এটা, যে তার রাজ্য সরকারের প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা এমএলএ, তাদের কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তারা আমি সুপ্রিয় আমি একটু মনে করিয়ে দিতে চাইবো, সুপ্রিয় আমি একটা লাইন সুপ্রিয় তোমার বক্তব্যের সূত্র ধরে আমি একটু মনে করিয়ে দিতে চাইবো, কারণ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করার স্বার্থে এই চাকরি দুর্নীতির যে মামলাগুলো
এগুলো আমার চোখের সামনে খুব স্বচ্ছভাবেই রয়েছে, প্রত্যেকটি মামলা ধরে ধরে আমি বলে দিতে পারবো। আমার খুব স্পষ্ট মনে পড়ছে যে যখন প্রেস ক্লাবের সামনে এই এসএসসির চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন, প্রথম সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী তাকে পাশে দাঁড় করিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে আমরা একটা হাই পাওয়ার কমিটি তৈরি করে দিচ্ছি, সেই কমিটি আপনাদের বিষয়টি দেখে নেবে। পরে বাক কমিটির রিপোর্ট অনুযায়ী ওই হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছিল অযোগ্য বা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য। এটা আমার কথা বলছি না, বাক কমিটির রিপোর্ট। এমনকি কিছুদিন আগে এই অনুষ্ঠানে বসেই বাক কমিটির এক সদস্যকে নিয়ে এসে অরুণাভ ব্যানার্জি তিনি পরিষ্কার বলে গেছেন যে এই কথা একেবারে সত্য এবং এটাই আদালতে তারা জমা দিয়েছিলেন। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, এই যে আজকে মুখ্যমন্ত্রী একটু আগে বললেন, তার বক্তব্য শুনলাম 7 তারিখে বলেছেন যে তিনি কিছু জানেন না, বিরোধীরা জোর করে তার নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, মানসিকভাবে হয়রানির চেষ্টা করছেন বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি কিচ্ছু জানেন না, কারণ এটা একটা অটোনোমাস বডি। যদি কেউ কিছু করে থাকেন, সেটা পার্থ চট্টোপাধ্যায় যদি করে থাকেন, তার দায় মুখ্যমন্ত্রীর কাঁধে আসবে কেন? আমি আপনার কাছে জানতে চাই এর কি ব্যাখ্যা, সুপ্রিয় ঘোষ। আমি তো শুরুতেই বললাম এই কথা। দেখো, যে দল বা যে রাজ্য সরকার যার অঙ্গুলি হিলানো বাদ দিয়ে একটা পাতা পর্যন্ত নড়ে না, সেখানে তুমি এর আগের যদি দুর্নীতিগুলো প্রত্যেকটা দেখো, কয়লা থেকে শুরু করে খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়তে উনি বলেছেন আমি তো কিছু জানতাম না। অথচ দোষীদেরকে বাঁচাবার জন্য সবার আগে আমরা সবাই চোর বলে প্ল্যাকার্ড করে মুখ্যমন্ত্রী বেরিয়েছিলেন রাস্তায়। আমি তোমাকে একটা কথা বলি, যখন সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়, তারপর রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে গেল, রাজ্য সরকার কাদের করের টাকায় কাদের ওপর দায়িত্ব দিয়ে তারা নিজেদের ওপর দায়িত্ব নিয়ে তাদের সুপ্রিম কোর্টে তারা মামলা ফাইল করলো যাতে এটা স্টে করানো যায়। আমি জানি না আইনজীবী সাহেব এই কথাগুলো কেন বললেন না। এই স্টে করানোর জন্য রাজ্য সরকার কত কোটি টাকা খরচ করেছে সেটা কেন বললেন না? কাদের বাঁচানোর জন্য? এটা ওনাকে প্রমাণ দিতে হবে। আজকে একটা তথ্য যেটা আমি শেষ করতে চাইছিলাম, কোচবিহারের একটি মামলা আজকে হাইকোর্টের অমৃতা সিনহা জাজ সাহিবা তার এজলাসে এসছে। তোমাকে আমি তোমার ইনফরমেশনের জন্য বলি, তৃণমূল নেতা 5 লক্ষ টাকা চেয়েছেন একজন তরুণীর কাছ থেকে, এবং শুধু তাই নয়, তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করেছে। এই মামলাটা আজকে হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে উঠেছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যে ওখানকার পুলিশের যিনি সুপার তাকে যে মেয়েটির পরিবার এবং মেয়েটির সমস্ত রকমের দায় দায়িত্ব ওই পুলিশকে ওখানকার থানার ওসি থেকে শুরু করে তার প্রোটেকশনের জন্য দিতে হবে এবং অ্যারেস্ট করা করতে হবে। তুমি জানো কি হয়েছে? ওই মেয়ের যে এফআইআর করা হয়েছে সেই এফআইআর কে পাল্টা ওই তৃণমূল নেতা তার যারা সাঙ্গপাঙ্গ তারা পাল্টা এফআইআর করেছে মহিলাটির নামে। তুমি একটু খোঁজ নিয়ে জানতে পারবে চাকরি দুর্নীতি থেকে শুরু করে গোটা রাজ্য সরকারের যা দুর্নীতি, এর মূল মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন রাজ্য সরকার। এর উত্তর আমি দেব। কম্পার্টমেন্টাল, তিনি সবাইকে কম্পার্টমেন্টাল ভাবতে শুরু করেছেন, তাই অযোগ্যতার জায়গা দেওয়ার চেষ্টা করছেন। বিজেপি এইসব ব্যাপারে কথা বলছে, আমার খুব খারাপ লাগছে। এতক্ষণ আপনি বলেছেন আধা ঘন্টা আমরা কিছু বলিনি। সৈকত, একটা কথা আমরা কেউ উল্লেখ করছি না কেন যে এই যে বারবার বলা হচ্ছে, তৃণমূলের যিনি এসছেন অনিন্দবাবু বারবার বলছেন যে করা হোক যোগ্য অযোগ্য এই করা হোক, নির্ধারণ করা হোক, যান না আপনারা করুন। আচ্ছা বলছি, কি করে করবে? ওএমআর শীট গুলো আছে, ঘরের গাদার মতন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো নাইসা প্রাইভেট লিমিটেড কোম্পানি কি এটা খায় না মাথায় দেয়? আপনাদের যদি যা যা বক্তব্য ছিল আপনারা সেটা বলেছেন তো হয়েছে তো, কারণ না পার্টিকে ওএমআর শীট দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। কেন আমাদের রাজ্য এতটা সাফিসিয়েন্ট নয়, এত বছরেও হতে পারেনি যে এখানকার ওএমআর শীট পর্যবেক্ষণ করতে পারে, দেখতে পারে? নাইসা প্রাইভেট লিমিটেড কোম্পানি, হাউ কাম ইট ইজ লিঙ্কড উইথ তৃণমূল সরকার, তৃণমূল দল, মমতা ব্যানার্জি? নাইসাকে অফিসিয়ালি কিন্তু এসএসসি কোনো বরাদ দেয়নি এবং নাইসার আরেকটি যে কোম্পানিকে দিয়েছিল সেটিকে সংরক্ষণ করার জন্য ওএমআর, তাকেও কোনো অফিসিয়ালি বরাদ দেওয়া হয়নি। এটা আমি বলছি না, এটা সিবিআই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এবং এসএসসিও পরে জানিয়েছে। হ্যাঁ, তৃণমূল সমর্থক অনিন্দ সিংহ রায়। আমি একটা কথা বলি, আজকে বিজেপির তরফ থেকে এত কিছু কথা বলা হচ্ছে, তারা ভুলে গেছে ব্যাপক কেলেঙ্কারির কথা? না, ভুলিনি তো। ভুলে যাননি, বলেনি তো? আপনাদের কোনো রাইটই নেই ব্যাপক কেলেঙ্কারিতে। আপনারা যারা তাদেরকে মার্ডার পর্যন্ত করে দেওয়া হয়েছিল। আমি উত্তরটা দিই। বলার জায়গা ব্যাপক কেলেঙ্কারি কবে হয়েছিল তুমি জানো? ব্যাপক কেলেঙ্কারি কবে হয়েছিল তুমি জানো? এক সেকেন্ড, না তুমি প্রশ্নটা উত্তর দেবে তো। ব্যাপক কেলেঙ্কারিতে তৎকালীন শিবরাজ সিং চৌহানের সরকার তারা নিজেরা হাইকোর্টে গিয়ে পিটিশন ফাইল করেছিল যাতে ব্যাপক কেলেঙ্কারির তথ্যটা সামনে আসে। আর এখানে মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেছে। আমি অভিযোগ যখন করেছেন তৃণমূল সমর্থককে বলতে দিন, তার
তারও তো বক্তব্য থাকবে, বলুন। আজকে ত্রিপুরাতে যখন আসার আগে এই বিজেপি বলেছিল 10,000 যে চাকরি চলে গেছে তাদের ব্যাপারে তারা দেখবে। এই 10,000 লোক যখন তারা ক্ষমতায় আসে, তারা যখন গেছিল তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আমাদের সরকার সেটা নয়। আমরা মানুষের কথা শুনি, যদি সে অযোগ্য হয়ে থাকে, যদি সে অপরাধ হয়ে থাকে, তার সাজা দেওয়ার দায় ভাই হচ্ছে আপনার আদালতে। কিন্তু মানুষ যদি তার সে অপরাধী নয়, তাকে তার সুযোগটা তো দিতে হবে, সুযোগটা তো দিতে হবে। সুযোগ দেব না, যা ইচ্ছে তাই করবো, চিৎকার করবো, যা ইচ্ছে তাই করতে হয় না তো। এখানে গণতন্ত্র আছে, এখানে বুলডোজার সরকার নয়। না না, এক মিনিট সন্দীপা, এক মিনিট অনিন্দদা, আমি একটা খুব সুন্দরভাবে আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে চাই, আপনি আমাকে বুঝিয়ে দিন, আমি বুঝতে পারছি না। ধরুন এই যে যারা আজকে গেছিলেন তারা সবাই যোগ্য, তাদের দাবি অনুযায়ী তারা যোগ্য মনে করছেন বলে গিয়েছেন শিক্ষামন্ত্রীর কাছে, ঠিক, আমার কোনো আপত্তি নেই, তিনি যোগ্য মনে করতেই পারেন, এটা তার লিগ্যাল রাইট। আমার প্রশ্ন হচ্ছে, ব্রাত্য বসু কি তার চাকরিটা ফিরিয়ে দিতে পারবেন, নাকি আদালতে তারা রিভিউ পিটিশন করলে তার আদালত তার চাকরিটা ফিরিয়ে দিতে পারবে? তারা আদালতে না গিয়ে ব্রাত্য বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কেন, বা সরকারের সঙ্গে তাদের কি কথা থাকতে পারে? সরকার তো তাদের পরিষ্কার, এক মিনিট, সরকার তো তাদেরকে বলেছে তারা টেন্টেড, আমি আপনি বলিনি, বিজেপি সিপিএম কংগ্রেস কেউ বলেনি, বলেছে এসএসসি যে তারা টেন্টেড। প্রথমত কথা হচ্ছে যে যারা গেছিলেন তারা যোগ্য কি অযোগ্য আমি জানি না, এক। দ্বিতীয় কথা হচ্ছে, একটা সংগঠন থেকে কিছু লোক তারা শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে গেছিলেন, তাদের কিছু দাবি দেওয়া আছে সেই নিয়ে কথা বলতে। গণতন্ত্রে বিশ্বাসী সেই সরকার, শিক্ষামন্ত্রী তাদেরকে সময় দিয়েছেন এবং সময় দিয়ে তাদের বক্তব্য শুনেছেন। এবার তার মানে এই নয় যে চাকরিটা ফিরিয়ে দিয়েছে, তার মানে এই নয় চাকরি ফিরে দিয়েছে, যে না চাকরি ফেরত পাওয়া কি না পাওয়া, চাকরি পাওয়া কি না পাওয়া সম্পূর্ণ নির্ভর করছে আইনত প্রক্রিয়াতেই করা হবে। যে সরকার করে, যে সরকার করে, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলছেন, এটা মিথ্যে কথা বলছেন। আজকেও তারা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ আন্দোলন করে, এ সরকার কোনোভাবেই তাদেরকে বল প্রয়োগ করা হয় না। এটা উত্তরপ্রদেশে গুলিয়ে ফেলছেন আপনি, উত্তরপ্রদেশে গুলিয়ে ফেলেছেন, আপনি আজকে শিক্ষামন্ত্রী দেখা করেছেন মানে সৈকত, শিক্ষামন্ত্রী দেখা করেছেন মানে এই নয় তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। মানুষ দাবি নিয়ে গেছে, আমি প্রত্যেকের প্রতি সহানুভূতি রেখেই বলছি, তারা, আমি তো প্রথমেই বলেছি তারা নিজেদেরকে যোগ্য মনে করতেই পারে, আমার কোনো বক্তব্য নেই নিয়ে। আমি বলছি অযোগ্যদের সঙ্গে, দাগিদের সঙ্গে কি কথা রাখতে পারে? তারা আদালতে যাক, রিভিউ করুক, আদালতে গিয়ে বলুক আমরা দাগি নই, দুয়ারে যেতে হবে। হ্যাঁ, তারা আদালতে গিয়ে বলুক আমরা দাগি নই, আদালতে। আমার বক্তব্য হচ্ছে আজকে আপনার যে প্রশ্ন ছিল যে শিক্ষামন্ত্রীর কাছে, এসএসসির কাছে বলুক যে আমার ওএমআর আছে, এসএসসির কাছে গিয়ে বলুক আমার ওএমআর আছে, এসএসসি দিচ্ছে না, এসএসসি মিথ্যে কথা বলছে। আপনারও যদি কোনো দাবি দেওয়া থাকে আপনি শিক্ষামন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বলছি এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি শিক্ষামন্ত্রী হিসেবে বিষয়টা দেখছেন কেন? শিক্ষামন্ত্রী মানে তো সরকার, শিক্ষামন্ত্রী মানে শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী মানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে নেক্সট টু সিএম। একটি সংগঠনের কিছু লোক প্রতিনিধি তারা দেখা করতে গেছেন, তাদের কিছু সুপ্রিয় ঘোষ কথা বলতে গেছেন, বলতেই পারেন। বেশ বেশ, হ্যাঁ, সুপ্রিয় ঘোষ, এটা কি আপনাদের কংগ্রেসের সরকার নাকি, একাত্তরের সরকার নাকি, যা ইচ্ছে তাই করবে? এইসব নয়, এরম নয়। মানুষ তার দাবি দাবা জানাতেই পারে। এখন যে কোনো জিতে যাবে, আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি আপনাকে বলছি আপনি কি বলেছেন, আপনি চিহ্নিত করছেন যে যারা আজকে গেছিল তারা দাগি, আপনি বলছেন
হ্যাঁ, সুপ্রিম কোর্ট আপনি বলেছে। বলছেন সুপ্রিম ওই কোর্ট লোকগুলো বলেছে, যারা SSC বলেছে। পাঁচজন SSC গেছিল, SSC যে বলেছে। পাঁচজন গেছিল, হ্যাঁ, 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 আমি বলছি। তাহলে চিহ্ন আমি বলছি। সংখ্যাটি বলেছে। ওরা দাগি। সংখ্যাটি বলেছে। ওরা দাগি। সংখ্যাটি তুমি বলেছে। অনেকক্ষণ ধরে এই প্রশ্ন এখন করছো। না, এক সেকেন্ড, একবার সংখ্যাটি বলতে বলেছে। দাও, এক সেকেন্ড। সংখ্যাটি এক বলেছে। সেকেন্ড। তুমি কিন্তু এতক্ষণ ওই বলেছো তো, আমি লোকগুলো বলছি। নয়। এতক্ষণ ধরে সবাইকে একই প্রশ্নের উত্তর চাইছেন অনিন্দ্যদা, যে তোমরা কি করে জানলে, তোমরা কি করে জানলে। ঠিক আছে, আমরা বলছি যারা দেখা করতে গেছিলেন তারা অযোগ্য বলেই শিক্ষামন্ত্রীর কাছে গেছেন, কারণ তারা পার্টির ক্যাডার হিসাবে টাকা দিয়ে চাকরি করে পেয়েছেন। জানলেন? কি টাকা করে দিয়ে জানলেন? চাকরি পেয়েছে। কি করে জানলেন? সুপ্রিম কোর্ট বলেছে তারা দাগি। সুপ্রিম কোর্ট বলেছে তোমার তারা SSC টাকা বলেছে দিয়েছে। তারা দাগি। সুপ্রিম কোর্ট বলেছে তারা টাকা সুপ্রিম কোর্ট দিয়েছে। বলেছে তারা দাগি। এই ঠিক হচ্ছে আছে? বিজেপি। কুণাল এই ঘোষ হচ্ছে ঠিক বিজেপি। যেভাবে জানতো, এই হচ্ছে কুণাল ঘোষ বিজেপি। ঠিক যেভাবে জানতো এটাই বিজেপি। মমতার বাড়িতে 7,000 টাকা রাখা আছে, ঠিক আমিও সেভাবে হ্যাঁ, জানি। তাই ওরা তো, দাগি। এই হচ্ছে বিজেপি। এই হচ্ছে জানবে বিজেপি না। কুণাল ঘোষকে জিজ্ঞেস করো তাহলে। মিথ্যে রটনা। কুণাল ঘোষকে জিজ্ঞেস করো, মিথ্যে 7,000 টাকা রটনা। ওর বাড়িতে ছিল কি, চারদিকে কেন কিছু বলেছিল? একটা ঘটনা বলে মিথ্যে কুণাল ছড়িয়ে ঘোষ দাও, কেন মিথ্যে বলেছিল? ছড়িয়ে দাও। সেই কুণাল জুমলা ঘোষ আজকে করো, মুখপাত্র জুমলা তোমাদের। করো, তোমরা এটাই জিজ্ঞেস বিজেপি। করো কুণাল ঘোষকে, কুণাল ঘোষ কি করে জানতো 7,000 টাকা মমতার বাড়িতে আছে? আমি কি সেইভাবেই বললাম? আমরা জানি। আমি কি বললাম? আমরা সেভাবেই কোনো জানি। একটা ঘটনা করলে বিজেপির কাজই হচ্ছে জুমলা করো, কোনো মিথ্যে একটা ঘটনা, মিথ্যে ঘটনা। 26,000-এর কাছাকাছি মিথ্যে চাকরি ঘটনা। প্রার্থীদের চাকরি চলে আরে গেছে। 26টা লোক তোমাদের মারা লজ্জা গেল, হয় না? আপনি তো তোমাদের লজ্জা হয় না? আরে 26টা লোক মারা গেল, আরে সেটা ব্যাপারে আপনি মুখ্যমন্ত্রী চিন্তা ফেল করুন। করেছিলেন আপনি বিধানসভাতে, 26টা লোক তিনি মারা সবাইকে গেছে। ফেল করাবেন। 26টা লোক মারা গেছে, সেটা চিন্তা করুন লজ্জা আপনি করে না এখন। আপনাদের? সেটা আমাদের যাদের ভাবার লজ্জা, তারা ভাবছে আজকে আপনাদের টপিক লজ্জা দেবে নেই। না। তোমার কাছে উত্তর নেই, তুমি বলতে পারবে না। কেন উত্তর আরে না? তোমাদের এই কোনো না কোনো শিক্ষামন্ত্রী কাউন্সিলর তো টাকা দেখ, নিয়ে ঠিক চাকরি আছে, দিয়েছে, তাহলে কি এরপর হয়েছে? টেট আসছে, তাতে কোন টেটেও চাকরি যাবে, বাবার অশুদ্ধ হয়ে গেল। তাতে টেটেও চাকরি যাবে। তাতে আসলে নির্লজ্জ বলবো, বেহায়া এই দোকান হচ্ছে। কাটা হলে জুমলা একটা রাজ্য দাও, সরকার, মিথ্যে রটনা তাদের করাও। কিচ্ছু বলার থাকে না, আমি কোনো যুক্তি নেই। যাদের অথচ রাজ্য এরা সভাপতি, নির্লজ্জ বেহায়া, যাদের এবং তার জন্যই যাদের এরা দীর্ঘ দলের 14 বছর ধরে রাজ্য গোটা সভাপতি, রাজ্যকে এইভাবে সে বুড়ভাত বানাচ্ছে। মিথ্যে, আর বাংলার মিথ্যে বড় যে ছবি বড় ছড়িয়ে আছে, দেয়। সেই বয়ের তাহলে অর্থ আমি কি আর এখানে বলা বলছি যাবে? না। প্রত্যেকটা তাহলে বাংলার কিছু মানুষকে বলার ওই নেই। বড় বড় বানিয়ে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আসলে এটাই হচ্ছে আসল আমি কারণ। আমি অনিন্দ্যদার কাছে একটা বিষয় জানতে চাই। সন্দীপা একটু আগে অভিযোগ তুলেছিলেন খুব স্পষ্টভাবে যে আমাদের করের টাকায় গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে কেন বেতন মানে সাম্মানিক ভাতা দেওয়া হচ্ছে, তাদেরকে কম্পেনসেট করা হচ্ছে কেন? এই প্রশ্নে আপনার কি উত্তর অনিন্দ্যদা? না, প্রথমত কথা হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই বলেছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা এতদিন ধরে কাজ করে এসছেন এবং তারা এখনো অবধি সরকারকে বলেছেন যে এরা যেতে পারবে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এক রাজ্য সরকার এর ওপরেও কোর্টে যাচ্ছে, এখনো কোর্টে সেই ব্যাপারটা নিয়ে আদালতের বিষয়, আদালতে থাকবে, কিন্তু তার মধ্যেও এদের একটা ভাতা এককালীন দেওয়া হবে। কিন্তু মানবিক, এটা মানবিক ব্যাপার। একটা লোক এখনো অব্দি কিন্তু সিদ্ধান্ত আসেনি, এখনো অব্দি আদালত যাদেরকে স্কুলে যেতে বারণ করেছে, সরকার তাদেরকে ভাতা দেবে। চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, এখানে বলতে দেওয়া হোক, সিদ্ধান্ত এটাকে একটু আসেনি। থামিয়ে বলতে দেওয়া হোক, ইনি চিৎকার করে সন্দীপা। যাবেন। দেখুন, যদি সেই গ্রুপ সি গ্রুপ ডি দেরকে যারা অযোগ্য, যেটা সুপ্রিম কোর্টে সেই লিস্ট দিতে পারেনি, কিন্তু এখন মাননীয়া জানতে পারবেন কারা অযোগ্য কারা যোগ্য। সেই অযোগ্যদের বাড়িতে বসিয়ে ওরা ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে ওরা মাসে মাসে সাম্মানিক ভাতা পাবেন। সাম্মানিক ভাতা কিসের জন্য, অযোগ্য কিসের জন্য হয়েছে? ওরা ফাঁকা ওএমআর, ফাঁকা খাতা জমা দিয়ে ওনারা চাকরি পেয়েছেন। কিন্তু ওই ভরা প্যাকেট, একদম নোট, করকরে নোটের ভরা প্যাকেটটা গিয়ে ওই তৃণমূলের কোন নেতার বাড়িতে দিয়ে এসছেন। এনারা ঠিক আছে ভাতা পাবেন। আমাদের কথা একটা জায়গায়, যে প্রথম কথা হচ্ছে আমাদের এই ভাতার টাকাটা কোত্থেকে আসবে, এই ভাতার টাকাটা কোত্থেকে আসবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি তাদেরকে দিতে হয়, তার মানে পুরো প্যানেলটা বাতিল করা হয়েছে। তো সুপ্রিম কোর্ট সেই 26,000 পুরো প্যানেল বাতিল করা হয়েছে, বলেছে ফ্রেশ পরীক্ষা নিতে। তাহলে সেই 22 লক্ষ ক্যান্ডিডেট কি ভুল করলো জীবনে? পুরো ব্যাপারটা আরো জানেন, আপনারা একটা আটকে গেছে। তারপরে কোর্ট বলেছেন যে আপনারা এখনো অব্দি যে শিক্ষা যে আসছেন যোগ্যরা তারা ক্লাসে যান, তাদের মাইনেটা দেওয়া হবে। দেখা যাক না, সুপ্রিম কোর্ট বলেছে ডিসেম্বর পর্যন্ত, কোর্ট বলেছে ডিসেম্বর পর্যন্ত, কোর্ট বলেছে ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত, এই বছর ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত বেশ খুব স্পষ্ট। তৃণমূল সমর্থক অনিন্দ্যদার বক্তব্য খুব স্পষ্ট যে এটা রাজ্য সরকার যা করছে সবই আইনি ভাবে হচ্ছে। পাল্টা বিরোধীদের বক্তব্য আমরা শুনলাম, তারা বলছেন যা করছেন সবটাই বেআইনি। তবে আমরা ভরসা রাখি আইনে। রাজ্যের সরকার থেকে শুরু করে বিরোধী, আমরা প্রত্যেকটি নাগরিক, আমরা আইনের কাছে দায়বদ্ধ। আমরা আইন মেনে চলবো, আইন মেনেই আমাদেরকে চলতে হবে।
কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কিছু কিছু বিষয় যখন বিতর্কিত হয়ে ওঠে তা তখন শাসক বিরোধী উভয় পক্ষের তরজা শুরু হয়, কিন্তু তারও সমাধান হয় সেই আদালতেই। আমরা চাইবো যে আদালতের পক্ষ থেকেই এ বিষয়ের সমাধান আগামী দিনে আসবে, যে প্রশ্নগুলোর এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। আর যারা অপরাধ করেছেন তারা যোগ্য শাস্তি পাবেন, যারা অপরাধ করেননি কিন্তু শাস্তি পাচ্ছেন তারাও দ্রুত তারা সম্মান নিয়ে স্কুলে ফিরতে পারবেন, এই আশা রেখে আমরা এই অনুষ্ঠান আজকে শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি